সদ্য বিয়ের পর প্রত্যেকেই চান তার স্ত্রীকে সময় দিতে, আর তাতে কোনো ভুলও নেই। অফিস গিয়ে তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়িমুখো হবার চেষ্টা জারি থাকে। তবে সৈনিকদের জীবনটা একেবারে আলাদা। নববধূর হাতে মেহেন্দির রং ফিকে হতে না হতেই সৈনিক স্বামীকে হাসি মুখে বিদায় জানাতে হয়। ছুটি শেষে ব্যাগ কাঁধে ফিরে যাওয়ার পালা। বিদায় নেবার আগে বারবার ফিরে দাঁড়িয়ে থাকা তার প্রিয় মানুষটার মুখ। আজকের ব্রেকিং খবর হলো ভারতের গেম ওভার। যে ভারত 24 ঘন্টায় আক্রমণ করে, সেই ভারত 4 থেকে 5 দিন হয়ে যাবার পরও সাহস পাচ্ছে না পাকিস্তানে আক্রমণ করার। কেন? ঠিক দুঃসময় পাকিস্তানকে বিগ সারপ্রাইজ দিল এরদোয়ান, অর্থাৎ তুরস্ক। কি সেই সারপ্রাইজ জানাবো মূল ভিডিওতে। এবার পাকিস্তানের বিমান বাহিনী অসাধারণ একটি কাজ করে দেখালো, অর্থাৎ দুঃসময় তাদের F-16 কিংবা F-7 অথবা 17 থান্ডার, এই যে যুদ্ধ বিমানগুলো যেটা দেশ রক্ষায় আকাশে উড়বে, শত্রুকে দমনে কোথায় কোথায় ল্যান্ডিং করা যায়, তার উপর একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে, সাকসেস মহড়া, যেটি দেখে ভারত মাথা খারাপ। যার কারণে তারা নিজেরাও রাফায়েল নিয়ে ট্রেনিংয়ে নেমেছে গঙ্গা জলে। তারপর বড় ব্রেকিং খবর, ক্রমান্বয়ে একা হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী। এবং শেষ যে খবরটি সেটি হলো পাকিস্তান পুরোপুরি প্রস্তুত। ভারত কি প্রস্তুত? চলুন সবগুলো খবর একটা একটা করে দেওয়ার চেষ্টা করছি। প্রথম কিছু খবর দিয়ে একটু আসি। আর্জেন্টিনার দক্ষিণে 7.4 মাত্রার ভূমিকম্প হয়েছে। এখন পর্যন্ত পুরোপুরি আপডেট পাওয়া যায়নি ক্ষয়ক্ষতির। পাশাপাশি চিলিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে ভারত। আমি গতকালকে আপনাদের বলেছি যে পুরো পাকিস্তানিদের টেলিভিশন লিঙ্ক বা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো পাকিস্তানে ব্লক করা হয়েছে। তার কারণ ভারত চাইছে তাদের মিথ্যাচারগুলো যেন ধরা না পড়ে। অর্থাৎ ভারতের টেলিভিশনগুলো প্রতিদিন যে ঠাকুরমার ঝুলি নিয়ে বসে মিথ্যার, গোয়েলের যে বক্তব্যগুলো নিয়ে বসে মিথ্যার, এগুলো যেন প্রকাশ না পেয়ে যায়। তাই যারা প্রকৃত চিত্রগুলো দেখাতে পারে সেই চ্যানেলগুলো বন্ধ করে দিচ্ছে। পাশাপাশি ভারতীয় হামলার ভয় আজাদ কাশ্মীরের সকল মাদ্রাসা বন্ধ করা হয়েছে, অর্থাৎ যাতে আজাদ কাশ্মীরে হামলা করে মাদ্রাসার ছেলেদের হত্যা করে জঙ্গি দমনের কোনো নাটক সাজাতে না পারে হাসিনার দাদা নরেন্দ্র মোদী, সেজন্য মাদ্রাসাগুলো বন্ধ করা হয়েছে। এবং আজকের গুরুত্বপূর্ণ যে খবরটি রয়েছে, গাজার ত্রাণের গাড়ি বহরকে কনভয়ে দখলদাররা হামলা করেছে। পাশাপাশি দখলদার দেশটির ভেতরে যে দাবানল জ্বলছে, সেই দাবানলের সঙ্গে এবার বালুর ঝড় শুরু হয়েছে। আল্লাহ দখলদার শক্তিকে চেপে ধরেছেন মনে হচ্ছে। দর্শক আসেন আমরা আবার আজকের মূল খবরগুলো একটা একটা করে দেওয়ার চেষ্টা করছি। নরেন্দ্র মোদী একা হয়ে পড়ছেন। প্রথমে তিনি মনে করেছিলেন যে পৃথিবীর 140 কোটি মানুষের দেশ, তাদের ট্রেড অনেক বড়, বিশ্ব অর্থনীতিতে ভারত একটা শক্ত ভূমিকা রাখে, পৃথিবীর 4র্থ সামরিক শক্তির দেশ ভারত, সবকিছু মিলে যে তারা পাকিস্তানকে আন্তর্জাতিক ফোরামে কোণঠাসা করতে পারবেন এবং তারা যে মিথ্যাগুলো বলবেন, এই মিথ্যাগুলো বিশ্ব তাদের সুরেই বলবে এবং পাকিস্তান একটা বড় স্যাংশনের মধ্যে পড়বে। যুদ্ধটা হবে অর্থনৈতিক, তারপরে হবে সামরিক। খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। সেইভাবে নরেন্দ্র মোদীর যত রকম লবি গ্রুপ আছে তারা কাজ শুরু করেছে। কিন্তু পাকিস্তানকে আমরা বিশ্বে একা মনে করলেও ক্রমান্বয়ে দেখলাম পাকিস্তান
একে একে শক্তিশালী হলো আর নরেন্দ্র মোদী একা হয়ে গেলেন। কানাডার জাস্টিন ট্রুডো সাম্প্রতিক এক বক্তব্যে বলেছিলেন, ভারত সন্ত্রাস বিরোধী নয়, বরং তারা সন্ত্রাসী করে। স্বয়ং তারা আমার দেশের ভেতরে এসে এই কাজগুলো করে গেছে। কে বলেছে? পৃথিবীর সবচেয়ে সভ্য দেশের একটি, কানাডা, প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের বিশেষ ডেলিগেট যেই বলি না কেন, সাম্প্রতিক সময় যারা ভারত সফর করছেন কিংবা ভারত ইস্যুতে কথা বলছেন, তারা প্রত্যেকে বলেছেন ভারতকে পাকিস্তানে আক্রমণ করতে হলে একটি নির্দিষ্ট প্রমাণ লাগবে। সে বলবে যে আমার দেশে অমুক আক্রমণ করেছে, আর মৌখিক কথার উপর যুদ্ধ আসলে চাপিয়ে দেওয়া যায় না। ট্রাম্প প্রশাসন বলছে যে আমরা দুদেশেরই বন্ধু, আমরা যুদ্ধ চাই না। তারা নিজেদের মধ্যে আলোচনা করে সমঝোতা করে দেয়। নেপথ্যে ট্রাম্প কি করবেন সেটা ভিন্ন কথা, কিন্তু প্রকাশ্যে ট্রাম্প এটি বলেছে। তো এটি বলার পর নরেন্দ্র মোদীর গলা শুকিয়ে গেছে। পাকিস্তানের পাশে চলে এলো শক্তিশালী চীন, যে চীনকে সার্চ করার জন্য আমেরিকা উঠে পড়ে লেগেও কিচ্ছু করতে পারেনি, বরং আমেরিকা পদে পদে বিপদে পড়ছে। সেই চীন পাকিস্তানের পাশে। আরেকটি শক্তিশালী দেশ তুরস্ক, যারা সাম্প্রতিক 1-1.5 যুগের মধ্যে যতগুলো ফ্রন্টে যুদ্ধ করেছে প্রত্যেকটিতে বিজয় পেয়েছে। এরকম একটি দেশও নেই যারা বিজয় পেয়েছে, এবং আমেরিকাও পর্যন্ত হেরেছে প্রত্যেকটা ক্ষেত্রে। কিন্তু একটি দেশ যারা প্রত্যেকটা যুদ্ধে জিতেছে এদের যুগের মধ্যে, তাদের নাম তুরস্ক। সেই তুরস্ক পাশে দাঁড়িয়েছে। তুরস্কের সারপ্রাইজটা একটু পরে বলব, আরো দর্শকরা কানেক্ট হোক, সারপ্রাইজ কিন্তু দিচ্ছি। দাঁড়িয়ে গেছে আজারবাইজান। বাকু বলে দিয়েছে আমাদের সেনারা প্রস্তুত, পাকিস্তান চাওয়া মাত্রই আমরা পাঠিয়ে দেব, এবং সামরিক ক্ষেত্রে পাকিস্তান যা চাইব তাই দেব। সৌদি আরব, কাতার, কুয়েত সবাই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। সৌদি আরব যুদ্ধ চায় না, দুই পক্ষকে শান্ত থাকার কথা বলেছে। দিন যত যাচ্ছে আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানের পক্ষটা শক্তিশালী হচ্ছে, ভারতের পক্ষটা একা। আমি আমার আগের ভিডিওতে বলেছি এখন পর্যন্ত পাকিস্তানের পক্ষে একটি দেশ, নাম ইসরায়েল। আর একটি দেশ, যে ফ্রান্স অস্ত্র বিক্রি করেছে হাজার হাজার কোটি টাকা, সেই ফ্রান্সও কিন্তু পক্ষে বিপক্ষে দাঁড়াচ্ছে না, নিউট্রাল এখন পর্যন্ত, রাশিয়ার নিউট্রাল। সবকিছু মিলে নরেন্দ্র মোদী যুদ্ধ শুরুর যে একটা গ্রিন সিগন্যাল এটা পাচ্ছেন না। এটা আন্তর্জাতিক রাজনীতিক বা সামরিক বিশ্লেষকদের অভিমত। ভারতের গণমাধ্যমগুলো প্রতিদিনই বলছে এই তো শুরু হয়ে গেল প্রত্যাঘাত, এই তো শুরু করলো এটা, এই যে এটা করলো, এই যে উড়িয়ে দিল পাকিস্তানের ঘাঁটি। দেখবেন ভারতের গণমাধ্যম ঢুকলে আউলা জাউলা হয়ে যায় মাথা। আমার 5 থেকে 6 মিনিট সর্বোচ্চ ধৈর্য ধরে আমি দেখতে পারি, এরপর আর ভিডিও দেখতে পারি না। ধরেন আমার দর্শকদের কোনো একজনের ছেলে সুন্নতে খাতনা করলেন, এখন ভারতের গণমাধ্যমকে বলবেন এই নিউজটা দিতে, কি শুরু করবে? এইমাত্র খবর পেলাম, মিস্টার কাশেম আলীর ছেলে সুন্নতে খাতনা হয়েছে। বুঝতে পারছেন? এরা নিউজকে মানুষের কাছে চটকদার করার জন্য মিথ্যাকে এমন ভাবে প্রমাণ করার চেষ্টা করে, যেই দেশটির গণমাধ্যম নিয়ে পুরো পৃথিবীতে প্রশ্ন উঠেছে যে এরা কি গণমাধ্যম, কোনো রুল আছে এদের, কোনো ইথিক্স নিয়ে এরা কাজ করে, নাকি এরা মিথ্যাচার করে। যুদ্ধের আগে তাদের একটার পর একটা পরাজয়, তারপরও তারা এইভাবে তাদের গণমাধ্যমে মিথ্যাচার করছে। আসেন একটা পরাজয় বা একটা গোপনীয়তা দেখেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ব্যক্তি কে আপনারা বলেন? উনি হলেন বিমান বাহিনীর উপপ্রধান। বিষয়টা খেয়াল করবেন, উনি হলেন বিমান বাহিনীর উপপ্রধান, নাম হল সুজিত পুষ্পকর। তিনি গত একদিন আগে একটু দাদাগিরি দেখার জন্য রাফায়েল 4টি নিয়ে ঢুকে যাচ্ছিলেন পাকিস্তানে। ভাবটা ছিল এরকম, কাশ্মীর পর্যন্ত আসার পর পাকিস্তান যখন নেভিগেশন লক করলো, কমিউনিকেশন সিস্টেম জ্যাম করলো, পাশাপাশি যে 17 থান্ডার নিয়ে তারা করলো, MiG-29 যেটা নিয়ে ওই যে অভিনন্দন এসেছিল, কট খেয়ে গেল। হঠাৎ করে তাদের কাছে মনে হলো খাইছে তো, আমরা তো কট,
ঠিক পাকিস্তানে ঢোকার আগে 4টি রাফায়েল নিয়ে আবার পালিয়ে গেল। এই 4টি রাফায়েলকে পাকিস্তানে পাঠানোর জন্য বা আক্রমণের জন্য যিনি দায়িত্বরত ছিলেন তিনি হলেন সুজিত পুষ্পকর, যিনি ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান। এই ব্যক্তি ভারতকে এত বড় লজ্জা দিল, আর পাকিস্তান এটাকে এমন ভাবে প্রচার করলো যে পাকিস্তানের বিমান বাহিনীর ভয়ে পালিয়ে গেল ভারতের রাফায়েল। এতে শুধু ভারত নয়, ফ্রান্সও লজ্জা পেল যে হাই হাই, পুরো পৃথিবীতে আমি রাফায়েল বিক্রি করি আর আমার রাফায়েল পালিয়ে গেল। পরবর্তী কি করলো, নরেন্দ্র মোদী এই লোককে চাকরি থেকে সরিয়ে দিল, মিস্টার সুজিত পুষ্পকরকে। ইতিমধ্যে তিনি চাকরি হারিয়ে ফেলেছেন। এখন এটা যদি আমরা দেখি যে কখনো একটা মুভি বানায় পাকিস্তান, ভারত কি বানাবে, সানি দেওয়াল তিনি হবেন সুজিত। দেখা যাবে তিনি একটি রাফায়েল নিয়ে পাকিস্তানের ভেতরে ঢুকে পুরো পাকিস্তানকে, একটি রাফায়েল দিয়ে পুরো পাকিস্তানকে 25-26 কোটি দেশের মানুষকে মেরে শেষ করে চলে এসেছে। একটা রাফায়েল কয়টা মিসাইল সেট করা যায়, কিন্তু তিনি পারবেন, একমাত্র সানি দেওয়ালই পারবেন। ফিল্মের এই সানি দেওয়াল মার্কা চিন্তা থেকে সুজিত পুষ্পকররা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাঝের ব্যক্তি বসে আছে, এই ব্যক্তি সুজিত পুষ্পকর। তিনি পুরা কট খেয়ে গেলেন। এটা হলো একটা পয়েন্ট। লাইন অফ কন্ট্রোল এবং ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক সীমান্তে 6 দিন টানা গোলাগুলি করলো পাকিস্তান ভারত। পাকিস্তান দাবি করলো তারা ভারতের ডজনখানিক চেকপোস্ট উড়িয়ে দিয়েছে এবং ড্রোন হিটে বাংকার উড়িয়ে দিয়েছে। এটা ভারতের জন্য লজ্জার। ভারত কি করলো, পাকিস্তান যেই পরিত্যক্ত চেকপোস্ট, অর্থাৎ পাকিস্তান যেই চেকপোস্টগুলোকে পরিত্যাগ করছে, হয় না যে এখান থেকে আবহাওয়ার কারণে চেঞ্জ করে, ওটা তো ভেঙে দেয় না, ওটা ওখানে থেকে যায় ভবিষ্যতে কাজে লাগলে। ভারত এই ফাঁকা কিছু বেজে আক্রমণ করছে, একটা বা দুইটা। এইটাকে দিয়ে পুরো কয়েক হাজার ভারতীয় গণমাধ্যম এমন ভাবে খবর দিল। পাকিস্তান আবার পরে দেখালো কি, দেখো এটা পরিত্যক্ত। পাকিস্তান সেখানে গিয়ে ভিডিও করে দেখালো যে দেখো এখানে কিছু হয়েছে কিনা, এটা পরিত্যক্ত এবং এখানে ময়লা জমে আছে, সব দেখা গেল। আবারও লজ্জা পেল কে, নরেন্দ্র মোদী, যিনি যুদ্ধ ক্যাবিনেটের অনুমতি নিয়ে একাধিকবার পরপর 4 দিন 4টা মিটিং করে ফাইনাল রাউন্ডের সিদ্ধান্ত চূড়ান্ত গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন 3 বাহিনী, 4 বাহিনী, 10 বাহিনী সবাইকে। তারপরে যুদ্ধ শুরু না হওয়ার কারণ কি, এগুলো নিয়ে নরেন্দ্র মোদী এখন ব্যাপক চাপ আছে। এই পরিস্থিতির মধ্যে যে খবরটি এলো সেটি হলো আন্তর্জাতিক বিশ্ব একটি বিষয় মোটামুটি বুঝতে পারছে যে নরেন্দ্র মোদী একটি গেম করেছে। কি হলো, পাকিস্তানের আইএসআই ভারতের কিছু নথি, গোপন নথি ফ্লাশ করে দিয়েছে। সেটা সাইবার অ্যাটাকের মাধ্যমে যে কোনো ভাবেও ফ্লাশ করেছে। সেই নথিতে আজকে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে এসছে, দেখা গেছে যে পেহেলগাঁওতে যে আক্রমণটি হয়েছে, এই আক্রমণটি করেছে ভারতের ইন্টেলিজেন্স র, আর তাদেরকে রাজনৈতিকভাবে সাহায্য করেছে নরেন্দ্র মোদীর বিজেপি। পাকিস্তানের সেই নথি, স্পষ্ট নথিগুলো দেখিয়েছে, বলা হচ্ছে যে র এই আক্রমণটি সাজিয়েছে এবং রয়ের লোকেরাই এই ফায়ারগুলো করেছে। এবং ওই যে হিন্দুদের নুন্টু দেখা, কালেমা পড়ানো, এগুলো নিছক তাদের এটা নাটক তৈরি করা, যাতে মুসলিমদের ঘাড়ে চাপা। আপনাদের মনে আছে এর আগেও কাশ্মীরের বিশেষ যে সম্মানটি স্বায়ত্তশাসনের এই অধিকার থেকে বঞ্চিত করে কেন্দ্র শাসিত সরকারের আওতায় আনার যে চেষ্টা, তার আগে কিন্তু পুলওয়ামা একটা হামলা, মনে আছে আপনাদের? অর্থাৎ কাশ্মীর ঘিরে বড় কোনো অপারেশনের উদ্দেশ্য হয় নরেন্দ্র মোদীর কাশ্মীরের উপর কোনো বড় রকম আগ্রাসন বা দখলদারিত্ব চালানোর পরিকল্পনা। আপনি খেয়াল করেন, পুলওয়ামার ঘটনার পর কাশ্মীরে আপনার স্বায়ত্তশাসনের নিয়মটি, কাশ্মীর যে স্বাধীন একটা অঙ্গরাজ্য, এটার বাতিল হয়ে কেন্দ্র শাসিত হয়ে যায়। এটা নিয়ে বহুত আন্দোলন সংগ্রাম হলো, কিন্তু পুলওয়ামার ঘটনা দিয়ে এটাকে সে রাজনৈতিকভাবে সুবিধা নিল। পেহেলগাঁওর পর দেখেন নতুন করে
অন্য খেলা শুরু করছে। ইতিমধ্যে কাশ্মীরে ব্যাপক নির্যাতন চলছে, ধরপাকড়, গ্রেফতার, গুম খুন চলছে, বাড়িঘর বুলডোজার দিয়ে বোম্বিং করে ভাঙছে। মুসলমানদের বাড়ি, নিজের জন্মস্থানে বাড়ি ভাঙছে। সেই দাঙ্গা করা বিজেপির চরিত্র আবার নতুন মোড়কে আসছে। কেন? পেহেলগাঁর ঘটনা দিয়ে তিনি এটাকে বৈধতা পেয়ে গেছে। এখন কাশ্মীরিরাও আতঙ্কে আছে, কিভাবে তারা জবাব দেবে। এবং সামনের দিনে আমরা আরো বুঝবো। তো পাকিস্তানের আইএসআই সেই নথিগুলো এমন ভাবে ফ্ল্যাশ করেছে যে বোঝা যাচ্ছে এটা করেছে পেহেলগাঁর ঘটনা, এবং সে এই আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানে করেছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন পাকিস্তানকে এবং মোদিকে, দু দেশকে ফোন করেছেন, বলেছেন পাকিস্তান ভারতকে এ কাজে সহযোগিতা করো। পাকিস্তান বলছে আমরা তো সহযোগিতা করতে প্রস্তুত। ঘটনার 5 মিনিটের মধ্যে তারা পাকিস্তানকে দায়ী করছে তথ্য প্রমাণ ছাড়া। এখন পর্যন্ত ভারত কি একটি প্রমাণ দেখাতে পেরেছে বিশ্বকে যে এই প্রমাণের আলোকে আমরা পাকিস্তানকে দায়ী করছি? পারেনি। কিন্তু পাকিস্তান পরপর একের পর এক প্রমাণ হাজির করছে। প্রথমে পাকিস্তানের ভেতরে 50-এর অধিক সন্ত্রাসী হামলায় ভারতের সেনাবাহিনীর জড়িত টোটাল ডকুমেন্ট দেখিয়েছে, লাইভ দেখেছে, লাইভ প্রেস কনফারেন্স। এবং নতুন করে আইএসআই যে তথ্য হাজির করছে পেহেলগাঁর আক্রমণের নেপথ্যে মূল কারিগর, ভারত কিন্তু এটাকে ডিনাই করতে পারেনি, এখনো ডিনাই করতে পারেনি, জবাবও দিতে পারেনি। তার মানে নরেন্দ্র মোদী বড় রকম মাইন্ড কাচিপায় পড়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক বিশ্ব বুঝে যাচ্ছে। এখন ভারতের আসলে মূল ভয়টা কি? ভারতের মূল ভয় হলো এই মুহূর্তে পৃথিবীতে সাইবার অ্যাটাকের জন্য সবচেয়ে শক্তিশালী দেশের নাম চীন। চীন ভারতের ভেতরে কোনো সাইবার অ্যাটাক চালিয়ে রয়ের অনেক গোপন তথ্য হাতিয়ে নিতে পারে এই আশঙ্কায় ভারত রয়েছে। এবং এই তথ্য চীন নেবে মানে কি? পাকিস্তানকে দেবে, সরবরাহ করবে, এটাই তো নিয়ম। তো রয়ের এই কুকর্মগুলো চীন তার সর্বোচ্চ, কারণ এখন এই মুহূর্তে টেকনোলজির দিকে চীনের সাথে ধারে কাছে কেউ নেই, আমেরিকাকেও বিট করছে। তো চীন পাকিস্তানকে সহযোগিতার জন্য নীরবে সাইবার অ্যাটাক বলেন বড় রকম পরিকল্পনা নিয়ে আছে এবং পাকিস্তানকে প্রতি মুহূর্তে আপডেট দিচ্ছে। ইতিমধ্যে যে আপডেট দিয়েছে, হতে পারে এগুলো আইএসআই কে চীনই দিয়েছে। এই পরিস্থিতিতে চীনকে নিয়ে এক ভয়ঙ্কর পরিবেশের মধ্যে আছে ভারত, যে কোন কোন সেক্টরে, কারণ চীন তো ভারতের চেয়ে অনেক অ্যাডভান্স হয়ে গেছে। চীন পাকিস্তানকে স্পষ্ট করে বলেছে সর্বোচ্চ বন্ধুত্বের প্রমাণ দেবে। তার মানে কি? পাকিস্তান যদি কোনো কারণে যুদ্ধে কোনো ক্ষেত্রে একটু সমস্যায় পড়ে, চীন কিন্তু পাশে দাঁড়াবে, বোঝাই আছে। চীন আর ভারত, পাকিস্তান তো পাশে পাশে ভাই, ওইটা উড়ে আসতে হবে না, আকাশ থেকে ভূমি থেকে ঢুকে যেতে পারবে। তুরস্ক কি করছে? তুরস্ক প্রথমে 6টি C-130 কার্গো বিমান ভর্তি করে অস্ত্র দিয়ে গেল। নতুন করে পাকিস্তানে আজকে আবারও একটি C-130 ঢুকেছে। ভারতের মাথা নষ্ট হয়ে গেছে যে তুরস্ক কি করছে। কারণ তুরস্ক তো প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। এখন মাথা খারাপ হয়ে গেছে ভারতের। ভারত বলছে আমাদের এনিমি রাষ্ট্রগুলোকে আমরা ছাড় দিব না, যারা পাকিস্তানের পক্ষে দাঁড়াবে তারাই আমাদের শত্রু। চীন, আজারবাইজান, তুরস্ক সহ যারা দাঁড়িয়েছে, আমাদের জনগণ যেন বাকু এড়িয়ে চলে, ইস্তাম্বুল এড়িয়ে চলে, এরা যেন আমাদের কোনো ভিজিটর না যায়, আমরা তাকে ভাতে মারবো, পানিতে মারবো। আহা, যারা এখনো সূচু করে নদীতে বসে বসে, তারা নাকি তুরস্কের আর আজারবাইজানরে ভাতে মারবে। কি অদ্ভুত! ওদের হুমকি ধমকি কোন পর্যায়ে চলে গেছে। এখন আমাদের সদরঘাটের একজন কুলি যদি বলে আমি ট্রাম্পের বোমা মেরে, আর বাকিটা বলা যাবে না, কোন সমস্যা পড়ে চ্যানেলে, আমি ট্রাম্পকে কি বলবো, পেয়ারা মেরে বা ডালিম মেরে এটা করে ফেলবো। ট্রাম্প কি শুনবে? সময় আছে। এখন যেটি দাঁড়াচ্ছে যে তুরস্ক নতুন করে আজকে আবারও পাকিস্তানকে ওয়ারশিপ দিয়েছে, যুদ্ধ জাহাজ। কেন? ভারত গর্ব করে বলছে আইএনএস বিক্রম আছে, আইএনএস কি আরো জানি আছে ওদের। নৌবাহিনীকে ভারতকে মোকাবেলার জন্য প্রস্তুত করতে দ্রুত তুর্কি থেকে ছেড়ে এসছে। ইতিমধ্যে পাকিস্তানের করাচি বন্দরে পৌঁছে গেছে তুরস্কের বেশ কটি যুদ্ধ জাহাজ।
এই যুদ্ধ জাহাজে করে এক তো অস্ত্র এসছে, দুই এই জাহাজগুলো এখন ব্যবহার করবে তুর্কি, পাকিস্তান। অর্থাৎ ভারতকে সাগরে বা নদীতে, পুকুরে, খালে, যেটাই বলে, মোকাবেলা করতে। তুরস্কের গণমাধ্যম বলছে তুরস্কের হাতে সবচেয়ে আপগ্রেড যে যুদ্ধ বিমান সেগুলো পাকিস্তানকে দেওয়া হয়েছে। আপনি জানেন যে তুরস্ক ভূমধ্য সাগর এগুলো সব চষে বেড়ায়, তারা কিন্তু সাগরে দুর্দান্ত। লিবিয়া ইস্যুতে দেখছেন তো, তুরস্ক কিন্তু ইউরোপের সাথে ফাইট করার প্রস্তুতি নিচ্ছে। ওই নদীতে পুকুরে সূচু করা ওপারের দাদাদের মতো না, সেই ওয়ারশিপ পেয়ে গেছে তুরস্ক, পাকিস্তান। বলা হচ্ছে এই ওয়ারশিপ দিয়ে করাচিকে রক্ষা করবে। অর্থাৎ ভারত যদি তার কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার বা যুদ্ধ জাহাজ দিয়ে করাচিকে টার্গেট করে, এটা মোকাবেলা করতে পাকিস্তানের নৌবাহিনী, তুর্কি এই যুদ্ধ জাহাজ ব্যবহার করবে। পাকিস্তানের তো আছে, সঙ্গে লেটেস্ট তুর্কি ভার্সন চলে এসছে। এই খবরে ভারতের আবার কান্না শুরু। ভারতীয় গণমাধ্যম বলছে নরেন্দ্র মোদী কেন এখনো এরদোয়ানকে থামাচ্ছেন না, কেন এরদোয়ানকে থামাচ্ছেন না, এরদোয়ান সন্ত্রাসীদের মদত দিচ্ছে, কেন তাকে আন্তর্জাতিক ফোরামে তোলা হচ্ছে না। মানে এরদোয়ানকে আন্তর্জাতিক ফোরামে এরদোয়ানের পাশে নরেন্দ্র মোদী দাঁড়াবার সাহস পায়, যেখানে জো বাইডেনের মতো লোক কাঁপাকাঁপি করে, ভ্লাদিমির পুতিন যাকে দেখলে আগে বুকে জড়ায় ধরে, আইসক্রিম খায়, শেয়ার করে, দেখেন ইউটিউবে ভিডিও। এরদোয়ান তুর্কি জাতির প্রধান না, এরদোয়ান একটা ফিগার। এটা জো বাইডেন নিজে বলছিলেন যে আমি ক্ষমতায় বসলে আমার প্রথম কাজ হবে এরদোয়ানকে সরাবো। জো বাইডেনই সরে গেছেন, এরদোয়ান এখনো আছে। সো আপনার টেলিভিশনে বসে আপনি চিল্লান, আপনার চিল্লানি এরদোয়ানের কানে যায় না তো। ময়ূক যে চিল্লায়, ময়ূকের বউ এই ভিডিও, এই নিউজ দেখে, ময়ূকের বাচ্চা যদি টিভি দেখে, তার মাকে বলে, মা আমার বাবা যে ডেলি এত এত মিথ্যা বলে, আমার বাবাকে মিথ্যার উপর একটা নোবেল দেওয়া যায় না। ময়ূকের স্ত্রী ময়ূক যখন বাসায় ফেরে, তখন ব্লেজারের সঙ্গে দেখে কোনো মেয়েদের পারফিউমের গন্ধ আছে, এই তোমার গায়ে মেয়েদের পারফিউম, বিশ্বাস করো, এই মাথায় হাত দিয়ে বলছি আমি কাজ করি না। ধর সারাদিন তুমি টেলিভিশনে বলো মিথ্যা কথা, এখন ঘরে এসে তুমি সত্য বলবা কি করে? কাল্পনিক ভাবে বললাম আর কি। তো সেই ভারতের গণমাধ্যমগুলো তুরস্কের উপর বেজায় খেপেছে, তারা নাকি তুরস্ককে ভাতে মারবে। কিভাবে? ভারতীয়রা তুরস্কে আর ভিজিটর হিসেবে যাবে না। এয়ার ইন্ডিয়া এটা সরকার থেকে টাটা কোম্পানি, টাটাই মেবি কিনে নিয়েছে। তথ্য একটু ভুল হলে স্মরণ করে দিন। আমি যেটুকু খেয়াল করেছিলাম, টাটা তো স্ক্রিপ্ট দেখে বলি না, খবর দেখে আপনাদেরকে বলি, একটু মিস্টেক হতে পারে। টাটা আমি যেটুকু শুনেছি, টাটা কোম্পানি, তারা ভারতের নরেন্দ্র মোদী সরকারকে বলেছে যে এই যুদ্ধকালীন সময়ের জন্য পাকিস্তান যে তাদের আকাশ সীমা নিষিদ্ধ করেছে ভারতের জন্য, কেবল এয়ার ইন্ডিয়া, শুধু একটি বিমান সংস্থা 600 মিলিয়ন ডলার ক্ষতি এটা ভারতের থেকে চেয়েছে। যদি পাকিস্তান, মানে এই যে যুদ্ধকালীন একটা টাইম বা ক্রুশিয়াল টাইম, পাকিস্তান দিচ্ছে তাদের আকাশসীমা বন্ধ করে, ভারতও দিচ্ছে তাদের আকাশসীমা বন্ধ করে, কিন্তু পাকিস্তানের আকাশসীমা ভারতের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ, পাকিস্তান, ভারতের অধিকাংশ শ্রমিকরা, বা ভারতের বড় বাজার হলো এই আরবের দিকে, মধ্যপ্রাচ্যের দিকে, আর এটা পাকিস্তান, যেতে হয় বহু পথ ঘুরে। এখন বিষয়টা কি দাঁড়ালো? ধরেন উদাহরণ দিয়ে বলি, কারওয়ান বাজার থেকে ফার্মগেট হেঁটে আসলে কয় মিনিট লাগবে? 10 মিনিট। কিন্তু কারওয়ান বাজার থেকে মগবাজার হয়ে যদি ধরেন একেবারে সিলেট রোড মোট ঘুরে উত্তরা আমিন বাজার দিয়ে ঘুরে আসে এখানে ঢোকে, তাহলে কয়দিন লাগবে? বুঝতে পারছেন তো? এই অবস্থা তৈরি। এয়ার ইন্ডিয়া বলছে যে আমাদের 600 মিলিয়ন মার্কিন ডলার দিতে হবে ক্ষতিপূরণ, নাহলে আমরা এই বিমান বেঁচে চলে যেতে হবে, কিচ্ছু করার। বোঝেন, ভারত পাকিস্তানকে বাণিজ্যিকভাবে ডুবাতে গিয়ে নিজে কোন চিপায় পড়ে গেছে। তারপরে কি দাঁড়ালো? আন্তর্জাতিক বিশ্বের সাথে আউট ভারত। এখন পর্যন্ত একটি দেশ শুধু আছে, ইসরায়েল, কেউ দাঁড়াচ্ছে না। এটা ভারত মেনে নিতে পারছে না। এরপরের ঘটনা কি?
পাকিস্তানে তো মহড়া শুরু হয়ে গেছে। পাকিস্তানের এয়ারফোর্স চিন্তা করলো যে আমার যুদ্ধকালীন সময় যদি আমাদের রানওয়ে গুলো ক্ষতিগ্রস্ত হয় মিসাইল বা বোম্বিং এ, তাহলে আমাদের যুদ্ধ বিমানগুলো আমরা ওড়াবো কিভাবে, ল্যান্ডিং করবো কিভাবে। ইরান দেখেন না ইসরায়েলের বেজকে টার্গেট করে মিসাইল মারে। পাকিস্তানের মহড়া নতুন করে যে কাজটি করলো F-16, F-7, 70 থান্ডার এগুলোকে নিয়ে তারা এখন রাস্তা থেকে হাইওয়ে থেকে এই বিমান উঠাবে আর নামাবে, এই ট্রেনিংটা আজকে করলো এবং সাকসেসলি এটা করলো। আজকে আমি ভিডিওতে দেখলাম F-16 যুদ্ধ বিমান ইসলামাবাদ লাহোর যে হাইওয়ে সেখান থেকে ফ্লাই করছে, সেখানে এসে নামছে, রানওয়ে লাগে না, কেবল রাস্তা, হাইওয়ের যে রাস্তা প্রশস্ত সেখান থেকে, এবং সাকসেসলি এটা করেছে। এটা দেখে ভারতের কাছে মাথা খারাপ হয়ে তারা রাফায়েলকে নিয়ে আসছে তাদের গঙ্গাচর। কেন আনছে? তারাও যেন রাফায়েলকে দিয়ে হাইওয়েতে মোটর জেনে যেন তারা এটাকে ল্যান্ডিং করা বা এখান থেকে উড্ডয়ন করতে পারে। আমার জানা মতে এখন পর্যন্ত তারা সাকসেস হয় না, বাট তাদের গণমাধ্যম দেখাবে ভিডিও, ওখান থেকে উঠে যাচ্ছে নেমে যাচ্ছে, কিছু একটা দেখাবে, তারা দেখাতে পারবে। তারা এগুলো ওরা মিডিয়াতে খুব স্ট্রং, ওরা মুভি বানায় ফেলে, একটা না ফু দেয় 200 লোক ফু উড়ে চলে যায়। আপনি দেখেন তামিল ছবিতে কিন্তু ফু দেয়, একটা হাতের ইশারা দেয়, তো এগুলো ওরা পারে। তো রাফায়েলকে দিয়ে এই ট্রেনিং এর জন্য নরেন্দ্র মোদী তার বিমান বাহিনীকে চাপ দিচ্ছে যে পাকিস্তান যদি রানওয়ে ছাড়া হাইওয়ে থেকে বিমান উঠায়, বিমান নামা যুদ্ধ বিমান, তোমরা কেন পারবে? অর্থাৎ পাকিস্তান শুধু ভারতকে দেখাচ্ছে, হিংসায় মারতেছে আর জ্বালাচ্ছে। খেলাটা চলে গেছে নরেন্দ্র মোদীর হাত থেকে পাকিস্তানের হাতে। কি রকম? তিনি বলেছেন প্রতিশোধ নেওয়া হবে এবং পাকিস্তান এই প্রতিশোধে বুঝবে যে এই প্রতিশোধ তাদের জীবনের জন্য সবচেয়ে কঠিন প্রতিশোধ। আর পাকিস্তান ওইদিকে তাদের প্রস্তুতি শেষ, সেনাবাহিনী, নৌবাহিনী, সব বাহিনীকে প্রস্তুত। আজকে সেনাপ্রধান স্টেটমেন্ট দিল সকল ডিপার্টমেন্ট যুদ্ধের জন্য প্রস্তুত, এবং তারা এমন এমন টেকনোলজি ব্যবহার করছেন। আজকের আমি এগুলো ডিটেল বললে অনেক লম্বা হয়ে যাবে। এমন এমন টেকনোলজি আজকে নতুন করে উন্মোচন করেছেন, মাথা নষ্ট করার মতো। রাফায়েলকে বিট করা, কি বলে আকাশ প্রতিরক্ষা সিস্টেম S-400 রাশিয়ান, এগুলো বিট করার সকল কৌশল এখন পাকিস্তানের হাতে। পাকিস্তান শুধু অবৈধ যুদ্ধ করতে না, এই যুদ্ধ ভারতকে চাপে ফেলবে কেন? যুদ্ধটা পাকিস্তান করছে না, ভারত চাপিয়ে দিচ্ছে, পাকিস্তান জবাব দিচ্ছে, যে কারণে পাকিস্তান খুব ফুরফুরে মেজাজে আছে। পাকিস্তানের কাজ হলো ভারতকে সাকসেস থেকে বঞ্চিত করা, আর সঙ্গে সঙ্গে এই অজুহাতে ভারতের মধ্যে কয়েকটা ধামাকা লাগিয়ে দেওয়া, যাতে ভারত নেক্সট কখনো পাকিস্তানে আক্রমণের আগে 10 বার চিন্তা করে। আজকে আমি এয়ারফোর্সের একটা ইন্টারভিউ দেখলাম, পাকিস্তানে তাদের টার্গেট কি, তারা এখন যে টেকনোলজি ব্যবহার করবে সেটা তার্কিশ, চীন, তাদের যে যুদ্ধ বিমানগুলো ব্যবহার করবে, তাদের মূল খেলাটা হলো তারা ভারতের আকাশসীমায় ঢুকবেই না, বোঝার চেষ্টা করে। ফাইটার জেটগুলো থাকবে পাকিস্তানের টেরিটরির মধ্যেই, আন্তর্জাতিক সীমানার মধ্যেই, লাইন অফ কন্ট্রোল অতিক্রম করবে না। পাকিস্তানের গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে এগুলো মিসাইল ছড়বে টার্গেটে, ভারতের গুরুত্বপূর্ণ টার্গেট উড়িয়ে দেবে। অর্থাৎ ভারতের মধ্যে ঢুকলে এই বিমানগুলোর রিস্ক থাকতেই পারে, স্বাভাবিক। একটা মিসাইল দিয়ে মারতে পারে, এটা করতে পারে, ওটা করতে পারে, কিন্তু একজন পাইলট যেন ক্ষতিগ্রস্ত না হয়, একটা বিমান যেন ক্ষতিগ্রস্ত না হয়, মানে ভারতকে সুযোগ দেবে না। যেমন অভিনন্দনের ক্ষেত্রে হচ্ছে না, MiG-29 নিয়ে এসে ধপাস করে পরে ধরা খেয়ে গেছে, নাক মুখ ফাটায় চাটা খাওয়া পরে বিদায় করছে। পাকিস্তানের টার্গেটটাই হলো যে আমার বিমানগুলো আমি আমার দেশের মধ্যেই রাখবো, রাইখে আমি তোমার সাথে খেলবো। কিভাবে খেলবো? আমার বিমানগুলো পাকিস্তানের সীমানায় থাকবে আর এখান থেকে মিসাইলগুলো টার্গেট করবে। যদি প্রয়োজন হয় যে না আমাকে দিল্লির অমুক জায়গায় টার্গেট করতে হবে বা আমাকে গুজরাটের অমুক জায়গায় যেতে হবে, যে এই টেরিটরির মধ্যে করতে গেলে ঢোকা লাগে, ঢুকবে। তখন আমি বলছি না যে ঢুকবে না, বাট এখন পর্যন্ত তাদের মূল টার্গেটটা থাকবে যে এই যুদ্ধ বিমান থেকে তারা বিভিন্ন টাইপের, বিভিন্ন ভেরিয়েন্টের মিসাইল ব্যবহার। তো এটা ভারতের জন্য আরেকটি টেনশনের কারণ। এখন রাফায়েল দিয়ে যদি পাকিস্তানে ভারতীয় সীমা থেকে অ্যাটাক করে, এটাকে ইন্টারসেপ্টের জন্য তুর্কি এবং চীন তাদের বিশেষ সিস্টেম আবার দিয়ে গেছে, তাহলে ভারত এখন কি করবে? ভারতের জন্য এখন আসলে করণীয়টা কি?
আজকেও ভারত অনেকগুলো গুরুত্বপূর্ণ মিটিং করছে, তো মিটিং চলছে, আমেরিকার চাপ আসতেছে, আমেরিকা আস্তে আস্তে তার জায়গাটাকে খোলামেলা প্রকাশ্যে তুলে আনতেছে যে আসলে আমেরিকা কি করতে চায়। সবকিছু মিলে নরেন্দ্র মোদী আসলে আন্তর্জাতিক সহযোগিতা এখন পর্যন্ত সেভাবে পাচ্ছেন। বাট শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীকে মামুলি একটা স্ট্রাইক চালালো হয়তো চালাতে হতে পারে, কিন্তু ভারতকে মোকাবেলার জন্য প্রত্যেকটা সেক্টরই পাকিস্তান এত পারফেক্টলি পরিকল্পনা সাজিয়েছে। আরো ইন্টারেস্টিং ব্যাপার, তুরস্কের নৌ, বিমান, তারপর এয়ারফোর্স, কি বলে সশস্ত্র বাহিনীর যারা প্রত্যেকটি ডিপার্টমেন্টের বড় বড় কমান্ডাররা ইতিমধ্যে পাকিস্তানে অবস্থান করছে। ভারত বলছে যে তার্কিশ সামরিক বিশেষজ্ঞরা পাকিস্তানে কেন, তার মানে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে তার্কি তাদের পরিকল্পনা শেয়ার করছে, তার মানে তারা থাকছে পাকিস্তানে এবং যুদ্ধকালীন সময় আজারবাইজানের মতো পাকিস্তানকে গাইডলাইন দেবে। তাহলে চীন অবশ্যই আছে, যদি তুরস্ক থাকে, কোথায় তুরস্ক থেকে পাকিস্তানে পাশে তো চীনও আছে। চীন পাকিস্তানকে সাইবার অ্যাটাকের প্ল্যান দিচ্ছে। আপনি জানেন এখন একটা যুদ্ধ বিমান মাটিতে পড়ে যাবে সাইবার ওয়াপসের মাধ্যমে, অর্থাৎ সাইবার অ্যাটাক, ইন্টারনেট, এই যে সিস্টেমগুলো পুরো যুদ্ধটাই চলে গেছে ওইখানে, তলোয়ারের সময় এগুলো কাজ করছে না। এখন একটা যুদ্ধ বিমানকেও কমিউনিকেশন সিস্টেম লক করে দেওয়া যায়, জ্যাম করে দেওয়া যায়, একটা মিসাইলের গতিপথ অনেক সময় উল্টো করে দেওয়া যায়, নেভিগেশন পরিবর্তন করে দেওয়া যায়। এগুলো টেকনোলজির, প্রযুক্তির খেলাগুলো এত আধুনিক হয়েছে, এগুলো বোঝা এগুলো স্টাডি করতে গেলে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, একটা দেশকে ছাড়িয়ে যাচ্ছে। তো চীন প্রযুক্তিগত, তুরস্ক প্রযুক্তিগত টোটাল সাপোর্ট দিবে পাকিস্তান। এটা ভারতের জন্য এখন চাপের হয়ে গেছে, কারণ ইতিমধ্যে রাফাল নিয়ে ঢুকতে গিয়ে যে পালিয়ে আসছে পুরো বিমান বাহিনী, পুরো ভারতীয় বাহিনীর মনোবলকে ভেঙে চুরমার করে দিয়েছে। এখান থেকে নরেন্দ্র মোদী উঠে আসতে পারছেন না। দর্শক শ্রোতা, সেনা কর্মকর্তারা একটি দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের জীবনকে তারা বিলীন করে দেয়। তাই সেনা কর্মকর্তারা প্রত্যেকটা দেশের মানুষের কাছে সম্মানের ঊর্ধ্বে থাকবে, এটি বাস্তব। এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য।